আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব। পরিচ্ছেদ ৭ ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে তার উচ্চারণ স্থান বা প্রকৃতি এবং বায়ু প্রবাহের দিক থেকে বা বায়ু প্রবাহের যে চাপের আধিক্য বিভিন্ন বিষয়ের দিক থেকে আমরা ব্যঞ্জন ধ্বনিগুলো চেনার চেষ্টা করব। ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে উচ্চারণের যে প্রকৃতি রয়েছে, প্রথমত আমরা লিখব যে ১ নাম্বার রয়েছে উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন, অর্থাৎ এখানে খেয়াল করতে হবে যে উচ্চারণের স্থান অর্থাৎ কোথা থেকে উচ্চারিত হয়, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক, যেটিকে আমরা বলেছি ১ নম্বর দিক। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিগুলো যে উচ্চারণ হয় সেগুলো হচ্ছে কোন কোন ক্যাটাগরিতে আমরা ফেলবো, সেটি উচ্চারণ স্থানের উপর নির্ভর করে একটা ক্যাটাগরিতে ফেলবো। দ্বিতীয়ত আমরা আরেকটি বিষয়ের মধ্যে আনবো, সেটি হচ্ছে উচ্চারণের প্রকৃতি। তাহলে উচ্চারণের প্রকৃতি বা ধরন এখানে খেয়াল করতে হবে। এটি হচ্ছে স্থান আর এটি হচ্ছে উচ্চারণের প্রকৃতি, অর্থাৎ এখানে বিভিন্ন বিভিন্ন প্রত্যঙ্গ পরিবর্তন হয়, যেমন ও, প বললে ও, যেমন উ বলি, এরকম ঠোঁটের আকৃতি পরিবর্তন হয়। তারপর জীবের পরিবর্তন হয়, অর্থাৎ জীব উঁচু নিচু হয়। তারপর রয়েছে যে জীবের যে গোড়ালি সেখানে পরিবর্তন হয়, অর্থাৎ উচ্চারণ যখন করতে যাই, যেমন এর আগে স্বরধ্বনিতে আমরা পড়েছি যে রসই যখন বলছি যে সম্মুখ উচ্চ অবস্থানে থাকে, সেটি উচ্চ এবং সম্মুখ অবস্থানে থাকে। তাহলে ব্যঞ্জন ধ্বনি যখন উচ্চারণ করতে যাই তখন কিন্তু যে ঠোঁটের আকৃতি, তারপর জিহ্বার অবস্থান, এগুলো হচ্ছে আকৃতিগত বিষয়। আর উচ্চারণ স্থান হচ্ছে কোথা থেকে, দন্তমূল, কণ্ঠ, এরকম কণ্ঠধ্বনি অর্থাৎ জিহ্বার গোড়ালি থেকে কিনা, তারপর দুই ঠোঁটের সংস্পর্শে অর্থাৎ ওষ্ঠ এবং অধরের সংস্পর্শে কিনা, তারপর দাঁতের গোড়ালি ওখান থেকে আসবে কিনা, তালু থেকে আসবে কিনা, সেটি হচ্ছে উচ্চারণ স্থান। এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ধ্বনির কম্পন মাত্রা। ধ্বনির কম্পন কম্পন মাত্রা, এটা অনুযায়ী বিভাজন, এখানে অনুযায়ী বিভাজন। ধ্বনির কম্পন মাত্রাটা কি সেটি আমরা দেখব। যখন আমরা বলছি র, র, তখন কম্পিত হয় একরকম। আবার যখন বলছি ক, আবার খ, গ, ঘ, কম্পন বিষয়টা খেয়াল করতে হবে যে এই যে আমাদের এখানে স্বরতন্ত্রী রয়েছে, গলার এখানে গোড়ালিতে স্বরতন্ত্রী, যেটি ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরুষদের ক্ষেত্রে সেটি একটু স্বরতন্ত্রী মোটা হয় এবং নারীদের ক্ষেত্রে সেটি একটু তীক্ষ্ণ হয়, ফলে তাদের আওয়াজটা একটু তীক্ষ্ণ হয়। কাজেই এই যে ধ্বনির কম্পন মাত্রা, সে ধ্বনি কতটুকু কাঁপছে, কম্পন তৈরি করছে, সেটি ধ্বনির কম্পন মাত্রার উপর নির্ভর করে বিভাজন। আরেকটি বিষয় রয়েছে বায়ু প্রবাহের মাত্রা। ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ অর্থাৎ বাতাসের যে চাপের আধিক্য থাকে বা স্বল্পতা থাকে, অর্থাৎ বাতাস বেশি প্রবাহিত হবে নাকি বাতাস অল্প প্রবাহিত হবে, সে অনুযায়ী কিন্তু এই 4টা ক্যাটাগরিতে কিন্তু আমরা এই যে ব্যঞ্জন ধ্বনিগুলো পেয়ে থাকি। একটা ধ্বনির অনেকগুলো নাম থাকতে পারে, যেমন ক ধ্বনি। ক ধ্বনির বেশ কিছু নাম রয়েছে, সেটি হচ্ছে স্পর্শ ধ্বনি। তারপর স্পর্শ ব্যঞ্জন, সেটি সামনে আমরা ক্লিয়ার করব। এটির আরেকটা নাম স্পৃষ্ট ব্যঞ্জন। তারপর এটির আরেকটা নাম হচ্ছে অঘোষ ধ্বনি। আবার অঘোষ অল্প প্রাণ দেখুন। আবার হচ্ছে কণ্ঠধ্বনি। এই যে অনেকগুলো নাম, 1 2 3 4 5, 5টা নাম রয়েছে। এটি কিরকম, ধরুন একজন ব্যক্তির নাম রাজীব কুমার সাহা চৌধুরী। যখন আমরা বলছি, খেয়াল করুন যে রাজীব কুমার সাহা চৌধুরী,
তাহলে কি ব্যক্তি কিন্তু একই, ধরুন এর রোল হচ্ছে এক, তাহলে 1 নম্বর রোল যে ব্যক্তি তার নাম হচ্ছে রাজীব কুমার সাহা চৌধুরী। যখন এরকম বলছি রাজীব কুমার সাহা চৌধুরী, তাহলে এক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি যে এই যে একটি নাম, দুটি নাম, তিনটি, চারটি, এটি পুরোটা মিলে একটা নাম। ঠিক এরকম ক ধ্বনির অনেকগুলো নাম রয়েছে, অর্থাৎ যখন উচ্চারণ স্থান অনুযায়ী একরকম, তারপর বাতাসের যে চাপের প্রভাব সেটি অনুযায়ী একরকম থাকতে পারে, তারপর হচ্ছে সেটি কম্পন, কি রকম কম্পন হচ্ছে সেটির উপর নির্ভর করে একরকম হবে। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। চলুন আমরা প্রথম যে নিয়মটি রয়েছে সেখানে যাব। উচ্চারণ স্থান 1, এটি হচ্ছে উচ্চারণ স্থান, অর্থাৎ কোন জায়গা থেকে সেটি উচ্চারিত হয়, উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। ফলে এটি খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে ধ্বনি, এখানে লিখলাম ধ্বনি, তারপর হচ্ছে উষ্ঠ উষ্ঠ, মুখ মুখ বাক বাক প্রত্যঙ্গ, মুখ্য মুখ্য বাক মুখ্য অর্থাৎ যেগুলো প্রধান বাক প্রত্যঙ্গ যেটা লাগবেই, বাক প্রত্যঙ্গ। এরপর রয়েছে গৌণ, গৌণ বাক প্রত্যঙ্গ। খেয়াল করুন মুখ্য আর গৌণ। তাহলে ধ্বনি যখন উষ্ঠ ব্যঞ্জন, উষ্ঠ ব্যঞ্জন কোনগুলো, সেগুলো হচ্ছে প, ফ, ব, ভ, ম। উষ্ঠ, দেখুন ঠোঁটের যে উপরের পাটি সেটিকে বলা হচ্ছে উষ্ঠ এবং নিচের পাটিকে বলা হচ্ছে অধর। ফলে আমরা যখন প, ফ, ব, ভ, ম উচ্চারণ করতে যাই তখন এই উষ্ঠ ব্যঞ্জন বলা হচ্ছে। তাহলে নিচের ঠোঁট, এখানে হচ্ছে নিচের ঠোঁট মাস্ট, লাগবেই। নিচের ঠোঁট, নিচের ঠোঁট অথবা নিচের ঠোঁট বা এটিকে বলা হচ্ছে অধর, ঠিক আছে। আর এটি হচ্ছে উপরের ঠোঁট। এটি লাগবে। তাহলে যখন প, ফ, ব, ভ, ম আমরা উচ্চারণ করতে যাই তখন কিন্তু নিচের ঠোঁট লাগে আর উপরের ঠোঁট লাগে। নিচের ঠোঁটকে বলা হয় অধর এবং উপরের ঠোঁটকে বলা হয় উষ্ঠ, এবং এই দুটো মিলে বলা হয় উষ্ঠাধর। উষ্ঠ যোগ অধর সন্ধি হয়ে হবে উষ্ঠাধর। ফলে এখানে আমরা পাচ্ছি এরকম যে মুখ্য বাক প্রত্যঙ্গ, অর্থাৎ এটি মাস্ট, এটি লাগবেই। এরপর আমরা পাচ্ছি দন্ত, ঠিক আছে, দন্ত ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন। এটা কোথায় কোথায় হয় আমরা দেখব যে দন্ত ব্যঞ্জনের মুখ্য কি। দন্ত মানে কি? দন্ত মানে দাঁত। তাহলে দন্ত ব্যঞ্জন যখন উচ্চারণ করতে যাই তখন আমার কিন্তু কি লাগবে, জিভের ডগা লাগবে, জিভের ডগা মাস্ট, অর্থাৎ জিভের মাথা আর উপরের পাটির দাঁত, উপরের উপরের পাটির দাঁত লাগবে। কিরকম, যে যখন ত বলছি, ত দেখুন ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ। ফলে এখানে আমরা পাচ্ছি এই যে এই চারটি যখন উচ্চারণ করতে যাই তখন কি হয় আপনার খেয়াল করুন যে উচ্চারণটা করতে হবে কিরকম, ত, ত উচ্চারণ করুন, থ, ত, থ। খেয়াল করুন আপনার জিহ্বার যে মাথা সেটি কোথায় থাকে, অর্থাৎ জিহ্বার ডগা কোথায় থাকে, ত, থ, ত, থ। তাহলে জিভের যে ডগা সেটি থাকে উপরের পাটির দাঁতের সাথে। ফলে এই যে জিভের ডগা আর উপরের পাটি দাঁত। এরপর আমরা পাচ্ছি যে দন্ত মূলীয় ব্যঞ্জন। তাহলে ন, ন, জ, ন, র, ল, দন্ত মূলীয়
দন্তমূলীয় আর দন্তমূলের মধ্যে পার্থক্য রয়েছে। কিরকম সেটা আমরা দেখব। যখন আমরা বলছি যে দন্তমূলীয় ব্যঞ্জন, তখন সেটি কি পাচ্ছি আমরা? জীবের ডগা, অর্থাৎ জীব তো লাগবেই, জীবের ডগা, এটা মাস্ট। এরপর আমরা পাচ্ছি যে দন্তমূল। এখন প্রশ্ন হচ্ছে দন্তমূল কোনটা, আর এবং এই ক্ষেত্রে ধ্বনিগুলো কোনগুলো? যেমন ন, র, ল, স। ন, র, ল, স। ন, র, ল, স। এটাকে আমরা বলি দন্তস্ব। দন্তস্ব, এই যে বলি দন্তস্ব, দেখুন এই যে, তাহলে দন্তমূলীয়। দন্তমূল বলতে বোঝাচ্ছে যে জিভের ডগাটা দেখুন উপরের পাটিতে দাঁতের গোড়ালিতে, অর্থাৎ দাঁতে না, দাঁতের উপরের পাটির যে দাঁত রয়েছে সেখানে জিবার মাথা নিয়ে যান। ত বললে সেখানে যাবে, কিন্তু স, স বললে একটু খাঁজ কাটা আছে উপরের পাটিতে, যেরকম খাঁজ কাটা আছে, এই খাঁজ কাটার এখানে গিয়ে জিবার ডগাটা এরকম এখানে গিয়ে লাগে, জিবার ডগাটা এখানে গিয়ে লাগে। তাহলে এই যে এখানে যদি দন্তমূল হয়, এটি যদি দন্ত হয়, তাহলে এই যে উপরের তালুর দিকে যে খাঁজ কাটা থাকে সেখানে গিয়ে যে লাগে সেটি হচ্ছে দন্তমূল। তাহলে ন, র, ল, স। দেখুন এটির সাথে এটির পার্থক্য তৈরি করুন। ত, ত বললে জিবার কোথায় যায়, আর ন বললে কোথায় যায়, র বললে কোথায় যায়? ত, ত, থ, দ, ধ। ত, থ, দ, ধ। এই চারটি যখন উচ্চারণ করছি তখন অবশ্যই জিভ আর মাথা ওই যে দাঁতের উপরের পাটি, দাঁতের ওখানে গিয়ে লাগে, দাঁত এবং মাড়ির সংস্পর্শ সেখানে গিয়ে লাগে। কিন্তু যখন আপনি উচ্চারণ করছেন দন্তমূলীয় ধ্বনি, অর্থাৎ ন, 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 র, ল, স, তখন এই যে খাঁজ কাটা আছে উপরের দিকে, এই খাঁজ কাটা আছে তালুর দিকে, এই খাঁজ কাটাতে গিয়ে স্পর্শ করে। ফলে পার্থক্যটা হচ্ছে দন্তমূল হচ্ছে দাঁত নয়, দাঁতের যেখানে শেষ, যেখান থেকে দাঁত বের হয়েছে উপরের পাটি, তার উপরের অংশ অর্থাৎ মূল। যেমন এই যে গাছ, এখানে যদি একটা গাছ থাকে, তা এটা যদি মাটি থাকে, তাহলে এটি মাটির নিচে পানি আছে, তাহলে এটিকে আমরা বলবো যে এই যে অংশটুকু সেটি হচ্ছে দন্ত মূলীয়, তাই না? এই যে অংশটুকু একেবারে, আর এটি হচ্ছে ধরুন যে দন্ত, তাহলে এটি দন্ত আর এটি হচ্ছে দন্ত মূল, একেবারে যেখান থেকে বের হয়েছে, চারাটা যেখান থেকে বের হয়েছে। তাহলে দাঁতটা যেখান থেকে বের হয়েছে ঠিক সেখানে স্পর্শ করলে দন্ত ব্যঞ্জন, আর যদি তার উপরে গিয়ে স্পর্শ করে তখন সেটি দন্ত মূলীয় ব্যঞ্জন। তাহলে যে সব ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটি দাঁতের গোড়ার সঙ্গে, উপরের পাটি দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। আর দন্ত ব্যঞ্জন কোনগুলোকে বলে? যেসব ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা, এগুলো কিন্তু মুখস্থ করলে কিছুই মনে থাকবে না, কাজে মুখস্থ না করে ধ্বনিগুলো পড়ে খেয়াল করে উচ্চারণটা খেয়াল করলে কোথায় গিয়ে স্পর্শ করছে বা টাচ করছে সেটিকে খেয়াল রেখে যদি পড়ি তখন আর ভুল হবে না এবং মুখস্থ করতে হবে না। তাহলে যেসব ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের সাথে লেগে যায়, তাহলে এই যেমন ত, এবং এখানে বলছে যে লেগে যায়, এখন পরীক্ষার হলে তো আবার ঝামেলা তৈরি করতে পারে, তখন আমি কি করব? পরীক্ষার হলে মনে মনে এরকম প্র্যাকটিস করব। ত, ত, ত বললে কি দাঁতে লাগে? যদি দাঁতে লাগে তাহলে সেটি দন্ত ব্যঞ্জন। আর যদি দাঁতের যে যে গোড়ালি আছে এর উপরে গিয়ে লাগে, খাস কাটা অংশ গিয়ে লাগে, তাহলে দন্ত মূলীয়, দন্ত মূলীয়। পার্থক্যটা হচ্ছে এখানে দন্তমূলীয় আর দন্ত। আর উষ্ঠধ্বনি যখন আমরা পড়েছিলাম যে উষ্ঠধ্বনি কি, উষ্ঠধ্বনির ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে দুই ঠোঁটের সংস্পর্শে যখন উচ্চারিত হয়, তাহলে আমরা যে পড়ছি যে উচ্চারণ স্থান অনুযায়ী, এটি কিন্তু স্পষ্ট করছে যে
তাহলে এটিকে আমরা কি বলবো যখন বলবো যে ন, র, জ, র, ল। তারপর আমরা পড়ব এখানে দন্তস্ব। তো ন, র, ল, দন্তস্ব। তাহলে দন্তমূলীয়, কারণ কি এটি কোথায় গিয়ে স্পর্শ করছে? গোড়ালিতে গিয়ে স্পর্শ করছে, দাঁত যেখানে বের হয়ে আসছে তার উপরে গিয়ে। আর যখন আমরা বলছি যে ত, থ, দ, ধ, তাহলে জিবার অবস্থান ত, থ, দ, ধ। তাহলে আপনার জিবা সবসময় খেয়াল রাখতে হবে জিবা কোথায় গিয়ে টাচ করছে। তাহলে মুখ্য হচ্ছে জিবা তো লাগবে, জিবা এখন জিবা আছে বলেই সেটি দাঁতের গোড়ালিতেও লাগতে পারে, তার উপরে গিয়েও লাগতে পারে। যদি না থাকে তাহলে কিভাবে লাগবে? ফলে এটি খুব গুরুত্বপূর্ণ, তাই এটি হচ্ছে জিবা হচ্ছে মুখ্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য দন্তমূল ও তালুর মাঝখানে দেখা যায়, দন্তমূল ও তালুর মাঝখানে। এটি যদি মাথার স্কাল্প হয়, আপনি এখানে যদি চিন্তা করেন যে ছোট শিশুদের এরকম জন্মের পর পর একটু অংশ থাকে যেটা একটু লাফায়। ছোট শিশুদের জন্মের পর পর একটু একটা অংশ থাকে যেটা এরকম মানে লাফ দেয়, ওখানে তেল দিয়ে দেয় মুরব্বীরা, তাই না? তো সেই জায়গাটার বরাবর যদি আপনি নিচের দিকে খেয়াল করেন, অর্থাৎ তার এখান থেকে মাথার ওখান থেকে যদি আপনি নিচের দিকে আসেন, তালুর যে জায়গাটাতে স্পর্শ করে সেটা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে মূর্ধা। তাহলে মূর্ধাতে যেটা স্পর্শ করে এটা হচ্ছে মূর্ধা। মূর্ধাতে যখন স্পর্শ করছে সেটি হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। আশা করি আমরা বুঝতে পারছি। ফলে ছোট শিশুদের যে মাথার ওই যে জায়গাটা যেটা লাফালাফি করে এরকম খুব নরম একদম, সেটার কাছাকাছি যদি ভিতর দিকে আসি তাহলে যে জায়গাটা টাচ করবে সেটা হচ্ছে মূর্ধা। তাহলে ওই জায়গায় যেসব ধ্বনি স্পর্শ করে সেটি হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। আরেকটা টেকনিক আছে, মূর্ধন্য মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন কিভাবে খেয়াল রাখবেন? যে খেয়াল করুন ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। এখানে খেয়াল করতে হবে যে ট, ঠ, ড, ঢ। তাহলে ট, ঠ, তারপর হচ্ছে ড, ঢ, ড, ঢ, ঢ, মূর্ধন্য। খেয়াল করুন এই যে আমরা যে ট বর্গের ধ্বনিগুলো আছে, ট বর্গের ধ্বনি, ট বর্গের ধ্বনিতে কি রয়েছে? মূর্ধন্য রয়েছে। এই যে এইটা দিয়ে আপনার মনে রাখবো, অর্থাৎ মূর্ধন্য যেখানে রয়েছে, যে বর্গে রয়েছে সেই বর্গের সবগুলোই হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। কারণ কি মূর্ধন্য ব্যঞ্জন হচ্ছে সেগুলো যখন আমরা দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে, দন্তমূল এবং তালু অর্থাৎ দাঁতের গোড়ালি এবং এই যে এরকম যখন থাকে এরকম, তো এখানে থাকে দাঁতের গোড়ালি থাকে, এরকম দাঁতের গোড়ালি থাকে, তো এর তালুর মাঝামাঝি অংশটুকু কি থাকে? মূর্ধন্য ব্যঞ্জন থাকে, ফলে মূর্ধা থাকে। তাহলে উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, অর্থাৎ জিভের ডগা এই যে মূর্ধা সেখানে গিয়ে স্পর্শ করে বাতাস যে এই দিক দিয়ে বের হয়, এই যে বাতাস যে দিকে বের হয় তখন তখন এই যে ই করে এখান দিয়ে যখন বাতাসটা বের হয়, এই যে বাতাসটা বের হচ্ছে সে জায়গায় এই মূর্ধা এসে এখানে কি করে? বাধা সৃষ্টি করে। ফলে এই যে বাধা সৃষ্টি করে সেটিকে বলা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। এবং আরেকটি খেয়াল করতে হবে, আরেকটি কৌশল এখানে আছে, সেটি হচ্ছে দেখুন মূর্ধন্য কোথায় রয়েছে? মূর্ধন্য রয়েছে এই যে ট বর্গীয় ধ্বনি, ফলে ট বর্গের সবগুলোই হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জনের মধ্যে আসবে। আরেকটি হচ্ছে তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন তালু থেকে আসে, তালু থেকে তালব্য। তাহলে তালু থেকে তালব্য। ফলে তালব্য ব্যঞ্জন যখন যেসব ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বাধা
বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। যেমন চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। তাহলে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। তালব্য থেকে তালু থেকে তালব্য, তালু থেকে তালব্য। ফলে আমরা কণ্ঠধ্বনি প্রথমে পড়েছিলাম ক, খ, গ, ঘ। তাহলে আমরা কি পাচ্ছি? মূর্ধন্য যখন পাচ্ছি তখন হচ্ছে মূর্ধা থেকে আসবে, এবং খেয়াল করতে হবে ওখানে মূর্ধন্য আছে, অর্থাৎ মূর্ধন্য আছে কোন বর্গে? ট বর্গে। তাহলে ট বর্গের সবগুলো কি এখানে মূর্ধন্য ব্যঞ্জন। আর তালব্য হচ্ছে চ, ছ, চ, ছ, চ, ছ। জিভের ডগা কোথায় যাচ্ছে? এখানেও কিন্তু জিভের সামনের অংশ। তাহলে তালব্য ব্যঞ্জনে কি জিভের সামনের অংশ, সামনের অংশ, জিভের সামনের অংশ। আর হচ্ছে শক্ত তালু, শক্ত তালু। ফলে এটি খেয়াল করতে হবে যে শক্ত তালু এখানে কি বলছে? যে ট, চ, ছ, চ, ছ। অর্থাৎ এই যে খাস কাটা যে থাকে, এখানে যে খাস কাটা থাকে এর ওপরে এখানে গিয়ে এই যে শক্ত তালু সেখানে গিয়ে কিন্তু স্পর্শ করবে। তাহলে আমরা কি কি পেলাম? যে দন্তমূলীয় ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, কণ্ঠ। এবারে আসুন কণ্ঠ ধ্বনি কোনগুলো? কণ্ঠ হচ্ছে জিভ আর গোড়ালি। তো জিভ আর গোড়ালি, কণ্ঠ হচ্ছে জিভের পেছনের অংশ, জিভের পেছনের অংশ, জিভের পেছনের অংশ, অর্থাৎ জিভের গোড়ালি, জিভের গোড়ালি। আর হচ্ছে এখানে থাকবে নরম তালু, নরম তালু। ফলে খেয়াল করতে হবে যে যখন এগুলো কণ্ঠধ্বনি বলছি, কণ্ঠ বলতে জিভের গোড়ালিকে বোঝায়। কণ্ঠ হচ্ছে একেবারে এই পর্যন্ত। তাহলে জিভের সামনে যদি জিভটা এরকম হয়, কণ্ঠ গলার এখানে যদি এরকম থাকে, তাহলে গোড়ালিতে গিয়ে স্পর্শ করবে। তাহলে কণ্ঠনালীয় ব্যঞ্জন। এরপর আমরা পাচ্ছি কণ্ঠনালীয়। কণ্ঠনালীয় বলতে আমরা কি বুঝাচ্ছি? যে যখন বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে ধ্বনিদ্বার থেকে, অর্থাৎ ধ্বনিদ্বার, অর্থাৎ ধ্বনি সৃষ্টি করে যে দ্বার বা দরজা, সেটি হচ্ছে ধ্বনি দ্বার। এবং সেখান থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে কণ্ঠনালী, কণ্ঠনালীয়, কণ্ঠনালীয়। কণ্ঠনালীয় হচ্ছে একটি হচ্ছে এখানে ধ্বনি, সেটি হচ্ছে হ। আর কণ্ঠধ্বনি দেখুন ক বর্গের ধ্বনিগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। সেটি কি? ক, খ, গ, ঘ, ঙ। তাহলে এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। তাহলে এগুলো কণ্ঠধ্বনি। তারপর আমরা ভাবছি যে তালব্য ধ্বনি, সিরিয়ালি যদি যাই, ক, খ, গ, ঘ, ম, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। তারপর দেখা যাচ্ছে ট, ঠ, ড, ঢ এরকম, ট, ঠ, ড, ঢ এরকম। তারপর হচ্ছে ত, থ, দ, ধ। তারপরে হচ্ছে প, ফ, ব, ভ, ম। এরকম 25টি বর্ণ রয়েছে। এটি হচ্ছে 1 নাম্বার ক্যাটাগরি, উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। ঠিক আছে, উচ্চারণ স্থান। তারপরে আমরা 2-এ যাব। 2 কি বলছে? উচ্চারণ প্রকৃতি। উচ্চারণ প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে ধরন, অর্থাৎ কিভাবে উচ্চারিত হয়। খেয়াল করতে হবে উচ্চারণ স্থান। এর আগে পড়লাম যে কোন স্থানে, দাঁতের গোড়ালিতে বা ঠোঁটের মাধ্যমে, ঠোঁটের স্পর্শে, এই সবকিছু হচ্ছে স্থানের মধ্যে পড়েছে। এরপর প্রকৃতি মানে কিভাবে, ঠোঁট কিরকম হয়ে যাবে, জিহ্বার অবস্থান কোথায় হবে, জিহ্বা কিরকম হবে, সামনের দিকে আসবে নাকি পেছনের দিকে আসবে, সেটি হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে এরকম ধরন, তাই তো? প্রকৃতি এরকম ধরন বুঝছে। তাহলে উচ্চারণ প্রকৃতি, এখানে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বিভাজন যদি করি আমরা, তাহলে কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। স্পৃষ্ট ব্যঞ্জন, যেগুলো হচ্ছে যে যেসব ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। স্পৃষ্ট ব্যঞ্জন। তাহলে উচ্চারণ প্রকৃতি, এটা হচ্ছে 2। স্পৃষ্ট ব্যঞ্জন,
দেখুন স্পৃষ্ট ব্যঞ্জনটা কি, যেসব ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। স্পৃষ্ট, এগুলো স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি নামেও পরিচিত এবং 5 ভাগে ভাগ করা যায়। যেমন উষ্ঠ, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। উষ্ঠ হচ্ছে প, ফ, ব, ভ, ম। তারপর আমরা পাচ্ছি দন্ত। দন্ত দন্ত হচ্ছে, দেখুন, ত, যেটা বললে, যেটা উচ্চারণ করলে দাঁতে গিয়ে স্পর্শ লাগে উপরে, ত, থ, দ, ধ, দন্তন্য, ত, থ, দ, ধ, তাই তো, এই পর্যন্ত। তারপর দন্তমূলীয়। দন্তমূলীয় হচ্ছে মূর্ধা হচ্ছে ট, ঠ, ড, ঢ, ট, ঠ, ড, ঢ, মূর্ধা। এগুলো স্পর্শ করে কোথায়? ট, ঠ, তারপর হচ্ছে ড, ঢ। এরপর আমরা পাচ্ছি তালু। তালুতে আসছে চ, ছ, বর্গীয় জ, ঝ, এটা তালু। আর কণ্ঠ কি? কণ্ঠ হচ্ছে ক, খ, ক, খ, গ, ঘ, এগুলো। তাহলে স্পৃষ্ট, স্পৃষ্ট ব্যঞ্জন, এটির আরেক নাম হচ্ছে স্পর্শ, স্পর্শ ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন আর স্পর্শ ব্যঞ্জন। এরপর আমরা পাচ্ছি যে নাসিক্য ব্যঞ্জন। তাহলে নাসিক্য, দেখুন, প, ফ, ব, ভ, ম এখানে রয়েছে। 5 নাম্বার যে ত, থ, দ, ধ, এরকম দন্তন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, চ, ছ, জ, ঝ, ইয়, বর্গীয় জ, ঝ, ইয়। দেখুন এই যে 5 নাম্বার ধ্বনিগুলো হচ্ছে এখানে কি? নাসিক্য ব্যঞ্জন। এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে মুখবিবরের যে বাতাসটা বের হবে সেটি আবার নাক দিয়েও কিন্তু বের হবে, অর্থাৎ নাসিক্য কারণ হচ্ছে নাক দিয়ে বাতাস বের হবে। তাহলে এটি পাচ্ছি নাসিক্য ব্যঞ্জন। আর উষ্ম ব্যঞ্জন, যে নিশ্চিতভাবে ঘর্ষণ সৃষ্টি করে। উষ্ম ব্যঞ্জন কিরকম? উষ্ম ব্যঞ্জন হচ্ছে ঘর্ষণ সৃষ্টি করে। উষ্ম, উষ্ম ব্যঞ্জন। উষ্ম ব্যঞ্জন হচ্ছে যে তালব্য স, দন্ত স, তারপর হ। এগুলো কেন? যে এসব ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিশ্চিত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে, অর্থাৎ ঘর্ষণ সৃষ্টি করে উষ্ম ব্যঞ্জন বা শীষ ধ্বনি। এগুলো একটা মানে বাঁশি, বাঁশি বাজালে যেরকম একটা শীষ তৈরি হয় এরকম। যেমন ইস, তারপরে হচ্ছে দূর হ, দূর, এরকম একটা উষ্ম ব্যঞ্জন এরকম তৈরি হয়। তাহলে দন্তমূলীয় তালব্য স, তালব্য স, দন্তমূলীয় দন্ত স, দন্তমূলীয়, এই যে দন্তমূলীয় দন্ত স, দেখুন এর নাম কি? দন্ত স। ফলে এটি বোঝাই যাচ্ছে যে দন্ত মূলীয় দন্ত স, এটা হচ্ছে তালব্য স। দেখুন তালব্য অর্থাৎ তালু থেকে সৃষ্টি হচ্ছে, তালব্য স এরকম তৈরি হচ্ছে। ফলে এবং কণ্ঠনালীয়, আর এটি হচ্ছে কণ্ঠ, কণ্ঠনালীয়। ফলে পার্থক্যটা কিন্তু খুব স্পষ্ট, যে একটা আসছে কণ্ঠনালী থেকে, এগুলো উচ্চারণে একটু শীষ, যেমন ইস, বিষ, এরকম উচ্চারণ করতে গেলে যেমন একটা শীষ ধ্বনির মতো সৃষ্টি হয়, সেটি হচ্ছে এখানে আমরা পাচ্ছি যে উষ্ম ব্যঞ্জন। এরপর আসছি আমরা পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি একটি, সেটি হচ্ছে ল। পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি ব্যঞ্জন। পার্শ্বিক ব্যঞ্জন কিরকম? এটি হচ্ছে ল একটি। এটি কারণ কি? দেখুন ল যখন উচ্চারণ করতে মানুষের জিহ্বাটা কিরকম, এই যে এরকম। যখন ল উচ্চারণ করতে যান আপনি, ল উচ্চারণ করতে গেলে জিহ্বার বাতাসটা এই যে দুই সাইড দিয়ে বের হয়, এই দিক দিয়ে বাতাস প্রবাহিত হয়।
তো বাতাসটা যখন এই দুই পার্শ্ব দিয়ে বের হয়, যে পার্শ্ব থেকে, পার্শ্ব মানে হচ্ছে পাশ, এই যে পাশ, এটি হচ্ছে পাশ, এটি হচ্ছে পাশ, ফলে পার্শ্ব থেকে এরকম পার্শ্বিক, পার্শ্বিক শব্দটি এসেছে, পার্শ্ব থেকে পার্শ্বিক শব্দটি এসেছে, ফলে এটি এরকম পার্শ্বিক ব্যঞ্জন। আরেকটা হচ্ছে কম্পিত ব্যঞ্জন, কম্পিত, কম্পিত, যেমন র, কম্পিত ব্যঞ্জন হচ্ছে র, র, দূর, দূর বললে একটা কম্পন সৃষ্টি হয়, র, র, এই যে র, সেটি হচ্ছে কম্পিত ব্যঞ্জন। যেমন কর, যেমন কর, কর, ভার, ভার উচ্চারণ করুন, উচ্চারণ করলে স্পষ্ট হবে, হার, যে কম্পন সৃষ্টি হয়, এখানে কম্পন সৃষ্টি হয়। আর তাড়িত ধ্বনি, তাড়িত ব্যঞ্জন, সেটি হচ্ছে ড এবং ঢ, সেটি হচ্ছে তাড়িত ব্যঞ্জন, এটি খুব পরীক্ষায় আসে, তাড়না সৃষ্টি করে, তাড়িত ব্যঞ্জন। তাড়িত ব্যঞ্জন কিরকম, যে দেখুন এখানে তাড়না সৃষ্টি করে, ড, ঢ। যেমন জিহ্বা, মানুষের জিহ্বাটা উল্টে যায়, উল্টে গিয়ে মূর্ধা, এই যে মূর্ধার, এটার আমার এখানে যদি দেখাই, বরাবর নিচের দিকে আসলে যে জায়গাটা তালুর ওখানে থাকে, সেটা হচ্ছে মূর্ধা। এই জিহ্বা উল্টে গিয়ে, এই জিহ্বা উল্টে গিয়ে ওখানে বাড়ি খায়। এটা যদি তালু থাকে, এই জিহ্বা যদি এরকম থাকে, এরকম উল্টে গিয়ে, যেমন ষড়যন্ত্র, ষড়যন্ত্র, যদি এটা লিখি ষড়যন্ত্র, এই যখনই আপনি এই ড বলছেন, ষড়যন্ত্র, ষড়ানন, ষড়ানন, আরো বলছি ষড়ানন, তাহলে ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়ানন, ষড়যন্ত্র, এই যে জিহ্বাটা এরকম থাকে, এটি উল্টে গিয়ে এই মূর্ধা, অর্থাৎ এই তালুর ওখানে মাঝখানে গিয়ে এরকম করে বাড়ি দেয়, অর্থাৎ তাড়না সৃষ্টি করে। সেই কারণে এই দুটি হচ্ছে এখানে হচ্ছে তাড়নজাত ধ্বনি বা তাড়িত সৃষ্টি করে। এবারে আসেন যে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন, 3 নাম্বার, 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার হচ্ছে ধ্বনির কম্পন মাত্রা, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন। তো আমরা একটি ছক দেখব, সেই ছকটা যদি আমরা খেয়াল করি, সেটি কিন্তু আমাদের স্পষ্ট হয়ে যাবে। কিরকম, যে অঘোষ, অঘোষ আর হচ্ছে ঘোষ, অঘোষ আর ঘোষর মধ্যে আমরা এখানে পার্থক্য পাচ্ছি। কিরকম, দেখুন যে এর মধ্যে রয়েছে অল্প প্রাণ, অল্প প্রাণ, আর এটি হচ্ছে মহাপ্রাণ। এই ছকটা আমরা প্র্যাকটিস করব 2-1 বার, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা পাচ্ছি যে এখানে মহাপ্রাণ, মহাপ্রাণ, তারপর হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ, আর এখানে হচ্ছে নাসিক্য। খেয়াল করুন, এখানে 3টি আর এখানে হচ্ছে 2টি, তাহলে 1, 1, 2, 3, 4, 5, এটিকে আমরা এভাবে লিখে নিলাম বোঝার সুবিধার্থে। তাহলে অল্প প্রাণ, মহাপ্রাণ, যে কোনো বর্গের ধ্বনি আমরা এখানে বসিয়ে দিলেই হবে। কিরকম, যে দেখুন আমরা এটা নিচে লিখব, নিচে স্পষ্ট করে লিখব, এখানে লিখব, এখানে যদি লিখি 1,
2 3 4 5। এবার আমরা এখানে আসব, যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। আমরা এখন ক্লিয়ার হব উদাহরণের মাধ্যমে। আর যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার অর্থাৎ এই যে এই জায়গায় স্বরতন্ত্রীর এখানে কম্পন কম হয় সেটি হচ্ছে অঘোষ ধ্বনি। যেমন ক, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ, উ। খেয়াল করুন যে অঘোষ ক, এখানে ধরবো, আমরা ধরে উচ্চারণ করবো ক, খ, ক, খ। কিন্তু এখানে যান গ, ঘ, গ, ঘ। এটি বোঝার জন্য আমাকে এই গলার এখানে টাচ করতে হবে, যেখানে গলার এখানে ছোট্ট ঢেউ রয়েছে। ক, খ, গ, ঘ। তাহলে কম্পন বেশি কোথায়? নিশ্চয়ই এখানে হয়। গ, ঘ, উ, উ, ক, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ। খেয়াল করবেন, দেখেন এখানে ধরে টাচ করে, আমি এখানে টাচ করেছি আমার গলার এখানে, এখানে টাচ করে উচ্চারণ করতে হবে। ক, খ। অবশ্যই কম্পন আছে, কিন্তু এর সাপেক্ষে এর তুলনায় এখানে কম রয়েছে। কিরকম? গ, ঘ, গ, ঘ, উ। তার মানে এই যে বর্গের, প্রত্যেক বর্গের ক বর্গে কয়টি রয়েছে? ক বর্গে 5টি, তারপরে হচ্ছে চ বর্গে 5টি, এরকম 5টি বর্গে 5 গুণন 5 সমান সমান 25টি ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলো আপনারা খেয়াল করবেন। এই ধ্বনিগুলো একই সিস্টেম, যে কোনোটা চ, ছ, জ, ঝ, ইয়। এটিকে যদি বলি যে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। উচ্চারণ করুন। উচ্চারণ করলে কি হবে? চ, ছ, চ, ছ, চ। এখানে ধরবো চ, ছ, চ, ছ। কম কাঁপে, অর্থাৎ কাঁপে, আমি ধরে নিলাম কাঁপতেছে। কম কাঁপতেছে না বেশি কাঁপতেছে, এই তুলনা করতে হবে এই পাশের সাথে এই পাশে, কোন পাশে বেশি কাঁপে। যদি এই পাশে বেশি কাঁপে তাহলে সেটি ঘোষ। এই পাশে কি রয়েছে? জ। চ একবার বলি চ, আরেকবার বলতেছি বর্গীয় জ, ঝ। তার মানে বেশি কাঁপতেছে, তাহলে ঘোষ এই পাশে চলে গেল। আরো সহজ টেকনিক হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে যখনই কোনো প্রশ্ন আসবে যে বর্গীয় জ কোন ধ্বনি, যদি আমাকে বলে, আমি তো মুখস্থ বলতে পারবো না, তখন আমাকে বলতে হবে যে চ, ছ। যে হাতের কর রয়েছে, হাতের কর ধরবো 1 2 3 4 5। চ, ছ, বর্গীয় জ, চ, ছ, জ, ঝ, ইয়। চ, ছ, প্রথম দুইটা কি? অঘোষ। এই যে চ, ছ, অঘোষ। তার মানে যেটাই ফেলবে আমি দেখবো যে 3 থেকে 5, এই 3 থেকে 5 এদিকে যদি আমরা খেয়াল করি যে এইদিকে আসবে, তাই না? এদিকে আসবে, তাহলে 3 থেকে 5 যখনই আমরা দেখব যে 3 থেকে 5 এর মধ্যে পড়লে সে অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি। তার মানে কারণ কি? এর কম্পন বেশি। ঘোষ কারণ কম্পন বেশি। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর অঘোষ হচ্ছে কম্পন কম, কম্পন কম। এবারে এটি গেল 3 নাম্বার। ফলে যেমন আরো আছে ট, ঠ, ড, ঢ, ট, ঠ, তারপরে হচ্ছে ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ। আপনাকে যদি বলে থ কোন বর্গের, এখানে মুছে দেই যে ত, থ, ত, থ, দ, ধ, দন্ত ন। যদি বলে ধ কোথায় পড়েছে, তখন 1 2 3 4 5, তাহলে ত, থ, দ, ধ 4 নম্বরে পড়েছে। 3 এর পরেই হচ্ছে সেটি কি? 3 থেকে 5 হচ্ছে ঘোষ, তাহলে ঘোষধ্বনি। এবারে আসেন ঘোষ অল্প প্রাণ না মহাপ্রাণ। এখানে আমরা লিখেছি এটি হচ্ছে 4 নাম্বার ক্যাটাগরি, ধ্বনির কম্পন মাত্রা নয়, ধ্বনির এটি হচ্ছে 4 নাম্বার।
মুছে দিব। 4 নাম্বার হচ্ছে ধ্বনির বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ অর্থাৎ বাতাস বেশি না কম? যেমন ক ক ক বললে যেরকম বাতাস জোর লাগে, খ তার চেয়ে বেশি লাগে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। যখন বলছি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তাহলে ক খ গ ঘ, ক খ গ ঘ। আরো সহজ আছে, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প মহা অল্প মহা, একটা এটা আরেকটা ওটা, 1 2 1 2, এরকম ভাবে পড়া যেতে পারে। যেমন অল্প মহা অল্প মহা। তাহলে অল্প প্রাণ এটা হচ্ছে ধ্বনির বায়ু প্রবাহ, বাতাসের যে চাপের আধিক্য বায়ু প্রবাহের উপর নির্ভর করে সেটি নির্ধারণ করতে হবে কিরকম, যে সেখানে বাতাসটা বেশি কিনা। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম। অপেক্ষাকৃত কথাটা ব্যাখ্যা করতে হবে। অপেক্ষাকৃত, দেখুন অপেক্ষাকৃত এই কথাটা বুঝতে হবে। অপেক্ষাকৃত হচ্ছে এই যে কম্পেয়ার আছে, এখানে তুলনা রয়েছে এর সাপেক্ষে। এবং এই দুইটার মধ্যে দেখুন, যদি আমি তুলনা করি, ক খ ক খ গ ঘ, ক খ গ ঘ, এই যে, তাহলে ক খ গ ঘ, এই যে যেটাতে বেশি জোর লাগে, যেটাতে কম্পন বেশি আবার জোরও লাগবে, সেটি হচ্ছে মহাপ্রাণ। আবার এখানে তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা এই ছকটা মনে রাখবো, অল্প মহা অল্প মহা। তাহলে যে কোনোটা যখন আসবে পরীক্ষার জন্য আমরা কি করব, পরীক্ষার জন্য আমরা খেয়াল করব, এই যে এরকম একটা ছোটখাটো ছক করব। আমরা বাসায় প্র্যাকটিস করব কিভাবে, যে বাসায় প্র্যাকটিস করব এইভাবে। দেখুন বাসার জন্য আমরা ঠিক করব এরকম একটা ঘর করব। 1 2 3 4, 1 2 3 4 5। এবার আসুন যদি বলি ছ, আপনাকে প্রশ্ন করলো ছ ধ্বনির নাম কি, ছ ধ্বনির নাম। তাহলে ছ কোন বর্গে পড়েছে, চ ছ, এই যে ছ এনে বসালাম, চ ছ বর্গীয় জ ঝ ইয়। তাহলে ছ দেখুন 1 2 3 4 5। তাহলে প্রথম দুইটা কি, প্রথম দুইটা হচ্ছে অঘোষ। তাহলে ছ ধ্বনির নাম হচ্ছে অঘোষ। তাহলে অঘোষের পরে হচ্ছে আরো কি, অল্প প্রাণ মহাপ্রাণ। তাহলে এটির নাম হচ্ছে অঘোষ মহাপ্রাণ। এবারে আপনাকে যদি বলে যে ভ, ভ কোন ধরনের ধ্বনি, এটির নাম কি, তখন কিভাবে নির্ধারণ করবেন? ভ ধ্বনির অনেক নাম রয়েছে। কিরকম, ভ কোন কোন বর্গে পড়েছে সেটা আমার আগে বের করতে হবে। প ফ ব ভ, প ফ ব ভ ম। তাহলে প ফ ব ভ, এই যে ভ। তাহলে এখানে হচ্ছে 3 থেকে 5, 3 থেকে 5 কি, ঘোষ, তাই না, ঘোষ। তাহলে ঘোষ এটা অল্প প্রাণ মহাপ্রাণ, এটা নাসিক্য। তাহলে এটির নাম হচ্ছে ঘোষ মহাপ্রাণ। 5টা ধ্বনি, প্রত্যেক 5টা বর্গ 5টা করে ধ্বনি। এই 5 নাম্বারটা হচ্ছে নাসিক্য। তাহলে প ফ ব ভ ম, এইটার নাম হচ্ছে নাসিক্য। ক্লিয়ার? তাহলে যে কোনো ধরনের ধ্বনির অনেক নাম রয়েছে। এবারে আসুন এই ধ্বনিটার আরো কি নাম রয়েছে। এই ধ্বনির নাম হচ্ছে স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনি। এই ধ্বনির আরেক নাম হচ্ছে স্পৃষ্ট ধ্বনি। এই ধ্বনির আরেকটা নাম হচ্ছে অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি কারণ কি, কম্পন বেশি, প ফ ব ভ ভ ভ, কম্পন বেশি। তারপরে আবার বাতাসের চাপ বেশি, তাই ঘোষ মহাপ্রাণ। ঠিক যেরকম আমরা লিখছিলাম যে রাজীব কুমার সাহা চৌধুরী, রাজীব কুমার
সাহা চৌধুরী। তাহলে দেখুন ব্যক্তি কিন্তু এক, এর রোল এক, নাম 1 2 3 4। ঠিক ভ ধ্বনির নাম হচ্ছে আরেকটা আছে উষ্ঠ ব্যঞ্জন। উষ্ঠ ব্যঞ্জন কারণ কি? উষ্ঠ ব্যঞ্জন এটার কারণ কি? যে উষ্ঠ হয় যে ঠোঁটের উপরের অংশ আর নিচের অংশ মিলে উচ্চারণ হয়। এর মধ্যে আরো প্রশ্ন হইতে পারে। কি কি প্রশ্ন হইতে পারে? যে এটার মধ্যে মুখ্য বাক প্রত্যঙ্গ কি? তাহলে মুখ্য তো আবার আছে গৌণ কি? এরকম বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। কাজেই আমরা যদি এভাবে বুঝিয়ে পড়ি তাহলে কোনো ভুল হবে না। আশা করি আমরা সবগুলোই ধরতে পারবো। ফলে একটা ধ্বনির অনেকগুলো নাম হতে পারে, সেটি হচ্ছে এটিকে বলা হচ্ছে পবর্গীয় ধ্বনি। আরেকটি নাম হচ্ছে পবর্গীয় স্পর্শ ব্যঞ্জন, পবর্গীয় স্পৃষ্ট ব্যঞ্জন। এটির নাম হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন। এটির নাম হচ্ছে ঘোষধ্বনি। এটির নাম হচ্ছে ঘোষ মহাপ্রাদ ধ্বনি। আবার এখানে তাহলে কতগুলো পাচ্ছেন? 3টা 5টা 6টা এরকম নাম হইতে পারে। তার মানে একজনের পরিচয় থাকে না? যেমন ধরুন যে একটা ছেলে, তার দাদার পরিচয় আছে, দাদার পরিচয় যখন বলবে ওনার নাতি। আবার বাপের ক্ষেত্রে বলবো বাপের ছেলে, কারো বলবে অমুকের ভাই বা অমুকের নাতি এরকম বলতে পারে, বা অমুক মায়ের সন্তান, তো এরকম বলতে পারে অমুকের ভাই অমুকের বোন। এরকম অনেক পরিচয়ে কিন্তু একজন মানুষের আইডেন্টিটি নির্ধারিত হতে পারে। ঠিক একটা ধ্বনিরও কিন্তু একাধিক, একের অধিক আইডেন্টিটি তৈরি হতে পারে। তো এরকম বিষয়গুলো খেয়াল রেখে পড়লে আশা করি আমরা সবগুলোই ধরতে পারবো। এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু পুরোপুরি আজকে পরিচ্ছেদটা আমরা শেষ করলাম। আশা করি আপনারা যুক্ত থাকবেন। পরবর্তী যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, এবং এসএসসি 2026 ব্যাচের জন্য যতগুলো ব্যাকরণের টপিক রয়েছে প্রত্যেকটা ব্যাকরণের টপিকই আমরা খুব চমৎকারভাবে শেষ করব, এবং সেগুলো আমরা বুঝে পড়ে সর্বোচ্চ নম্বর অর্জন করার চেষ্টা করব। সেই পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।